দুর্নীতি মামলা। কে দুর্নীতির মামলা দেয়? ইনুস। তো যে গ্রাম বাংলাতে কথা আছে না, চালনকার শুইরে শুই তোর একটা ফুটা আছে, চালনের যে 1000টা ফুটা সেটা আর দেখে না। আজকে আমি আপনাদেরকে ইনুসের দুর্নীতির একটু নমুনা দেব, কিভাবে সে দুর্নীতি করে টাকা বানিয়েছে সেটা একবার চিন্তা করেন। 6000 টাকা বেতনে চাকরি করতো, তার এত টাকা কোথা থেকে আসলো? আমি 2023 সালের হিসাব দিই। 2023 সালে ডক্টর ইউনূসের 3টা ব্যাংকে টাকার পরিমাণ 118,27,73,368 কোটি টাকা। তার উপর প্রফেসর ইউনূস ট্রাস্ট, সেখানে 72,15,00,000 টাকা। ফ্যামিলি ট্রাস্ট 5,17,00,000 টাকা। ইনুস সেন্টারের 5,69,000 টাকা। 2006 থেকে 2008 ইনুসের 47,89,96,652 টাকা। গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে 600 টাকা বেতনের কর্মকর্তার এত টাকা কোথা থেকে পেয়েছিল? এটা হচ্ছে বিএফআইউ তথ্য। 2001 থেকে 2011 66 কোটি টাকা তার জন্য রেমিটেন্স আসে। ইনুসের একটা ফ্ল্যাট রূপায়ণ সিগনেচার 16B লেভেল 11 রোড নাম্বার 84 গুলশান 2 ইউনিট 9 কোটি টাকা দিয়ে কেনা। 6,000 টাকা বেতনের এমডি সাহেব 9 কোটি টাকা লিমিটেড, এখানে তার ব্রাঞ্চ 15, সেখানে 11,14,00,000 টাকা, এবং ব্রাঞ্চ 35, সেখানে 2,52,00,000 টাকা। সাউথ ইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, রূপালী ব্যাংক, 3 ব্যাংকই তার টাকা রয়েছে। তাহলে দুর্নীতিবাজটা কে? সে কিন্তু কখনো ট্যাক্স দেয় না। 2022-23 তার যে আয়কর সরকারের পাওনা 3,53,43,344 টাকা, এক বছরের আয়কর তার। আর তার যে ফিক্সড ডিপোজিট 17,20,50,000 টাকা, কোথাও থেকে সে এই টাকা পেল? সেখানে কিন্তু আয়কর ফাঁকি দিয়েছে। গ্রামীণ কল্যাণ ফান্ডে 2018 সালে 671,11,76,322 টাকা তার কর ফাঁকি দেয়। 2020-21 সালে 159,67,95,326 টাকা আয়কর ফাঁকি দেয়। 3 বছরে 830,79,71,648 আয়কর ফাঁকি দিয়েছে। অর্থাৎ তার যে টাকা ফাঁকি দেওয়ার ব্যাপার, এই ফাঁকি দিতে দিতে সে ধরা খেয়েছে। কোথায়? তার যে 1,111 কোটি 49,07,49,112 টাকা কর ফাঁকি, সেখানে 666 কোটি টাকার মামলা হয়েছিল কর ফাঁকি। আর দুদকে তার বিরুদ্ধে 5টা মামলা দিয়েছিল। তার গ্রামীণ ব্যাংকে যত বিদেশ থেকে যারা টাকা অনুদান দিয়েছে, একটা টাকা সে কখনো গ্রামীণ ব্যাংকে ঢুকায়নি। সেই টাকা দিয়ে বিভিন্ন কোম্পানি করে, ব্যবসা কোম্পানি। এবং এই নিয়ে যখন কথা উঠলো, সে বুঝিয়েছে যে এই কোম্পানি করছে গরিবকে সাহায্য করছে। গরিব মানুষ কিন্তু কোনো সাহায্য পায়নি, বরং এর লভ্যাংশটা সে চুরি করে নিত। এমনকি গ্রামীণ ব্যাংকের টাকা গ্রামীণ কল্যাণ ফান্ড করে সেখানে সরিয়ে নেয়, সরিয়ে নিয়ে টাকায় গ্রামীণ ব্যাংকে টাকা নেয়। আমরা প্রথমে তার এই ভাওতাবাজিটা ধরতে পারিনি। আমি তখন ক্ষমতায় 98 সালে এসে বলল টাকা নাই, গরিব মানুষের টাকা নাই,
আমি প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর আরো 400 কোটি টাকা দিয়েছিলাম গ্রামীণ ব্যাংকটাকে শক্তিশালী করতে। পরে অডিটে দেখা গেল, অডিট রিপোর্ট করার পর সে কোনোদিন থাকতে অডিট করতে দেয়নি। যখন অডিট করা হলো তখন দেখা গেল যে 1 টাকাও গ্রামীণ ব্যাংকে যায়নি। টেলিকমিউনিকেশনে গ্রামীণ ফোনের ব্যবসাটা আমি দিয়েছিলাম, সেখান থেকেও প্রায় এখনো 10,000 কোটি টাকা পাওনা বিটিআরসি, সেখান থেকেও কিন্তু কোনো ট্যাক্স সহজা দিত না, সেই টাকা আলাদা ফান্ড করে সরিয়ে রাখে। গ্রামীণ ব্যাংকের টাকা গ্রামীণ কল্যাণ ফান্ডে ধরে রেখে সে আবার 2% সুদে গ্রামীণ ব্যাংকে লোন দেয়। শ্রমিকদের আইনে আছে কোম্পানির লভ্যাংশের 5% কল্যাণ ফান্ডে দিতে হবে। তারই কোম্পানি শ্রমিকের আন্দোলন করলো, তাদের চাকরি খেলো, তারা মামলা করলো। সেই মামলায় হেরে যে ইউনূস সাজাপ্রাপ্ত আসামি শ্রমিক আদালতে। ইউনূস যখন শপথ নেয় তখনও কিন্তু ওই মামলায় সে সাজাপ্রাপ্ত আসামি জামিনে আছে। সেই অবস্থায় সে শুধু ওই অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্বারা সকলকে বাধ্য করে তাকে শপথ পড়াতে। আবার যে ক্যাবিনেট সেক্রেটারি শপথটা পরিচালনা করলো তার বিরুদ্ধে ইউনূস কিন্তু মামলা দিয়েছে। এইভাবে প্রায় 53 জন সরকারি অফিসার, তাদের বিরুদ্ধে মামলা। প্রিন্সিপাল সেক্রেটারি 4 জনই মামলা, 3 জনই কারাগারে বন্দী, এবং এরকম আরো বহু অফিসারদের গ্রেপ্তার করেছে। তার হাত থেকে, ইউনূসের হাত থেকে আর সেনাবাহিনীর অফিসারও কিন্তু রেহাই পায়নি। অনেকের পাসপোর্ট বন্ধ, মামলা দিয়ে দিয়েছে, কারো বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। আইসিটিতে মামলা, এই আইসিটি তো যুদ্ধাপরাধীদের বিচারের জন্য করা। 1973 সালে পার্লামেন্টে এই আইন হয়। সেই আইন কিভাবে একজন অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার এই আইনকে সংশোধন করে সেই কোর্ট বসিয়ে বিচার করে, যেখানে কোর্টের চেয়ারম্যান জামাতের, চিফ প্রসিকিউটর জামাতের, আবার দেখলাম আমাদের অ্যাবসেন্টে মামলা পরিচালনা করা এমন এক লোককে দিয়েছে যে 2024 সালে তার ফেসবুকে দিয়েছে আমাকে ফাঁসি দেওয়া উচিত, তাকে দিয়েছে আমার পক্ষে আইনজীবী হিসেবে। তো মামলার রেজাল্ট তো বুঝতেই পারেন যেটা কত ফাঁকিবাজ। তা আমি নাকি হত্যা করেছি, 450 মামলা। অবশ্য যাদের হত্যা করেছি অনেকে কিন্তু আবার জীবন্ত হয়ে ফিরে এসেছে, কিন্তু মামলা রয়ে গেছে, মামলা ছাড়ে নাই। এটা হলো বাস্তব কথা। আমার সেখানেই প্রশ্ন যে যার নিজের পিছনে এত মামলা এবং ক্ষমতা আসার সাথে সব মামলা প্রত্যাহার করে নিয়েছে একটা বেআইনি ভাবে, আর সবচেয়ে ব্যবসা, ম্যান পাওয়ারের ব্যবসা, ডিজিটাল ওয়ালেটের ব্যবসা, ইউনিভার্সিটি, হাসপাতাল, আরো কি কি করবে সেই ব্যবসাটা বাগিয়ে নিয়েছে। বাংলাদেশটাকে একটা মানে মানুষের কাছে, পৃথিবীর কাছে একটা হাস্যকর অবস্থায় নিয়ে গেছে। আর আমার প্রশ্ন যে এই যে এত টাকা পয়সা, তার 6,000 টাকা বেতনের একজন কর্মকর্তা এত টাকা পায় কোত্থেকে, সেই হিসাব কি কেউ নিয়েছে তার কাছ থেকে? আমেরিকায় তার বিশাল ইনভেস্টমেন্ট, আমেরিকা গ্রামীণ গ্রামীণ আমেরিকা ব্যাংক, ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার ব্রাঞ্চ, আলাদা ব্যবসা, সোশ্যাল বিজনেসের নামে ব্যবসা। ফ্রান্সে তার ব্যবসা, সেখানে মূল্যবান ফ্ল্যাট কেনা রয়েছে। তিনি 2টা ব্যাংকের তার অংশীদার। ইটালিতে তার রিসোর্ট, এক রাজার বাড়ি কিনে ফেলেছে। পূর্বাচলে আমরা কোনদিন কিছু নেইনি। আমাদের 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 জমি রাস্তা করতে যে অধিগ্রহণ করে টাকা পাই, আমি কিছু জমি রেখে দিয়েছিলাম পূর্বাচলে 10 কাঠা করে জমি, সেটা নিয়ে আমাদের বিরুদ্ধে মামলা। অথচ ইউনূসের 4,800 কাঠা জমি আছে পূর্বাচলে।
আর ওই জমি নেওয়ার সময় অনেক হিন্দুদের জমি, সব জমি দখল করেছে। সেখানে আবার রিসোর্ট করেছে, কক্সবাজারে তার রিসোর্ট। উত্তরায় 5 একর জমি, তার যে কত যে সম্পত্তি, তার যে ফিক্সড ডিপোজিট 17,20,50,000 টাকার। এত টাকা পেল কোথেকে? 5টা দুর্নীতির মামলা দুর্নীতি দমন কমিশন দায়ের করেছিল, আর 666 কোটি টাকার যে মামলা, তার রায় হওয়ার কথা ছিল 6 আগস্ট। এই জন্য সে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করলো যেন আর ওই রেহাই পেয়ে গেছে। তার গ্রামীণ কল্যাণ ফান্ড, এই গ্রামীণ কল্যাণ ফান্ডেরও আয়কর ফাঁকি দিয়েছে, যেখানে 2018 সালে 671,73,72,322 টাকা কর ফাঁকি দিয়েছে। এটা এই আয়কর কিন্তু সে দেয় না, অর্থাৎ নিজে ট্যাক্স ফাঁকি দিয়ে আবার বাজেট দিয়ে সকলের উপর ট্যাক্স বসিয়েছে। মানে 50 লাখ টাকাও যদি কেউ বছরে উপার্জন করে, তো তাকেও সেখানে মোটা টাকা ট্যাক্স দিতে হবে। এইভাবে জনগণের পকেট খালি, কিন্তু তার পকেট ভরা, সেখানে আসছে নেই। আজকে বাংলাদেশে অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত অবনতি ঘটেছে, কারো বাড়িতেও কেউ নিরাপদ না, মেয়েরা সন্ধ্যা পরে ঘর থেকে বেরোতে পারে না, দেশে বিচারহীনতা চলছে, কোনো আইনের শাসন নাই, সব নাকি মব জাস্টিস, আইন কেউ হাতে তুলে দিতে পারে না। আজকে ইউনূস এমন এক জঙ্গি বাহিনী বানিয়ে ছেড়ে দিয়েছে, যে কেউ যে তাদের জন্য স্বাধীনতা দিয়ে দিতে, তারা মব জাস্টিস করবে, যাকে খুশি তাকে কোপাবে, মারবে, বাড়ি লুট করবে, দখল করবে, তাদেরকে ধরে পুলিশে দিবে। এই যে বিএনপি আর জাতীয় জামাতের লোকরা, জামাত আর বিএনপি যে আমাদের খুদা সাহেবকে অপমান করলো, পুলিশ যে তাকে উদ্ধার করলো, কিন্তু যারা এই ধরনের ঘটনা ঘটালো, একজন বাড়িতে ঢুকে এভাবে মারলো, এটা তো মহা অপরাধ। কই এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না, কোনো ব্যবস্থা নিল না। অর্থাৎ একটা রাষ্ট্র চালাবার মতো কোনো যোগ্যতা তার নাই, তবে সেটা অবশ্য স্বীকারও করেছে। এবং আপনারা দেখেছেন যে বিবিসিতে ইন্টারভিউ দিতে যে সব কথা এড়িয়ে গেছে, যে একেবারে শুধু মিথ্যা কথা বলে গেছে, ভুয়া মিথ্যা কথা ছাড়া আর কিছুই সেখানে নাই। একটা রাষ্ট্র চালাবার মতো দক্ষতা দরকার হয়, এবং সে বলে আমি পারি না, আমি জানি না, তা সে ক্ষমতায় থাকে কেন? যেখানে বাংলাদেশটাকে আমরা এমন ভাবে উন্নত করেছিলাম, সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, মানুষের সমস্ত চাহিদাগুলো আমরা একে একে পূরণ করি, দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়, বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায়, গৃহহীন মানুষকে ঘর বাড়ি বিনামূল্যে করে দেওয়া, ইনফ্লেশন বেড়েছে দেখে 1 কোটি পরিবারকে আমরা বিশেষ পিসিবির কার্ড করে দিই, যাতে মাত্র 30 টাকা কেজিতে চাল কিনতে পারে এবং ডাল তেল স্বল্প মূল্যে কিনতে পারে। সেখান থেকেও 33 লাখ নাম বাদ দিয়েছে পরিবারের, কেন? ওরা নাকি আওয়ামী লীগ করে। 43 লাখ যদি 43 লাখ যদি আওয়ামী লীগ করে, তাহলে আরো 57 লাখ তো অন্য দল করে। তা আওয়ামী লীগ তো দলীয় কোন ভাবে করে নাই, যারা দরিদ্র তাদের জন্যই আমরা করেছি। তো কোন বিচারে মানুষগুলোকে বঞ্চিত করলো? আর বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো সব বন্ধ করে সব শেষ। বাজেট একটা দিতে, বাজেট দিতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। 2024-25 সালে যে বাজেট আমরা দিয়েছিলাম, 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে আসি,
প্রতি বছর আমরা 5 থেকে 10% বাজেট বাড়াই, আর এবারে সেটা কমিয়ে দিল। মাত্র 7,90,000 কোটি টাকার বাজেট। বলে যে মানে আয়কর তুলতে পারে নাই। তো ইউনূস নিজেই তো আয়কর ফাঁকি দেয়, তো আয়কর তুলবে কোত্থেকে? সাধারণ মানুষ তারা ট্যাক্স দেবে আর ইউনূস ট্যাক্স দেবে না, এটা কেমন ধরনের কথা? 48টা কোম্পানি, তারা 18টা কোম্পানির কাছেই তো মামলা, বিরুদ্ধে মামলা ছিল, সব মামলা প্রত্যাহার। সেখানে আর কোনো বিচার নাই। এভাবে একটা দেশ চলতে পারে না। কাজে এখানে শুধু নিজের স্বার্থটা চরিতার্থ করতে তার ক্ষমতায় আসা, এবং দেশ বিক্রি করে দিচ্ছে। এই সমুদ্র সীমা জাতির পিতা আইন করে গিয়েছে, তাতে তো কেউ ব্যবস্থা নেয়নি, আমি নিয়েছি সরকার আসার পর। আজকে সেই সমুদ্র সীমা সেটাও বিক্রি করে দিচ্ছে, করিডোর দিচ্ছে। কাদের জন্য? চট্টগ্রাম পোর্ট বিক্রি করে দেবে। দেশটাকে নিয়ে যেন একটা ছেলে খেলা শুরু করেছে। দেশের জনগণের মান সম্মান সব নষ্ট করেছে। আজকে আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করতে পারবো না। যে দল এই দেশের স্বাধীনতা এনে দিল, আজকে সেই দলের কোনো অধিকার নাই। সে দল তারা ব্যান করে, তারা ব্যান করার কে? আমার সেখানেই প্রশ্ন, তার কি অধিকার আছে? অবৈধভাবে ক্ষমতা দখল করলে আমাদের সংবিধান মোতাবেক তাদের সাজা হয়। আজকে তাই সংবিধানই বাতিল করে দেবে। কি জুলাই ঘোষণা? এই জুলাই ঘোষণার অধিকার কে দিয়েছে? 1971 সালে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, প্রণয়ন করা হয়েছিল। কারা করেছিল? জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা করেছিলেন। এটা কোনো জঙ্গি সন্ত্রাসীরা ক্ষমতা দখল করে নাই। তার সাথে কোনো তুলনা হয় না। এদেশের মানুষ দেশ স্বাধীন করেছে, আগে তারা ভোট দিয়ে জনগণের ম্যান্ডেট দিয়েছে যে জনগণের পক্ষে কথা বলার অধিকার কার আছে, সেটা তারা ভোট দিয়েছে। 70-এর নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে সেই ম্যান্ডেট জনগণ দিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে নির্বাচিত প্রতিনিধি দ্বারা সরকার গঠন হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী, এবং সেই সরকারি যুদ্ধ পরিচালনা করে দেশ স্বাধীন করে। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেওয়ার সাথে সাথে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তিনি মুক্তি পান 72 সালে, দেশে ফিরে আসেন, এবং তিনি লন্ডন গিয়েছিলেন পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে। আপনাদের মনে আছে প্রাইম মিনিস্টার এডওয়ার্ড হিথ তিনি হলিডেতে ছিলেন, বঙ্গবন্ধু সেখানে পৌঁছাচ্ছেন শুনে তিনি ছুটে এসেছিলেন, তাকে সম্মান দিয়েছিলেন। আর আজকে বাংলাদেশের অবস্থা, সমস্ত কিছু ধুলাই মিটিয়ে দিয়েছে। কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। কাজে যত মিথ্যা মামলা আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে আছে সব প্রত্যাহার করতে হবে, সকলকে বন্দির থেকে মুক্তি দিতে হবে। আজকে কোর্টে নেওয়ার সময় আমাদের নেতাদেরকে হাত দেয়, আর কোর্টে নিয়ে যায় হাতে হ্যান্ডকাপ পরিয়ে। এইরকম জঘন্য কাজ তো আমরা কোনদিন দেখিনি। আওয়ামী লীগের নেতা কর্মী বহুবার জেল খেটেছে, কিন্তু ইউনূসের মতো এইরকম জঘন্য আচরণ এটা কিন্তু আমরা কখনো দেখিনি। কাজে একে ক্ষমতার থেকে যেভাবে হোক সরিয়ে বাংলাদেশকে রক্ষা করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। মানবাধিকার একে একে লঙ্ঘন করে যাচ্ছে। জঙ্গিদের দ্বারা রাষ্ট্র পরিচালনা করে দিনের পর দিন মানবাধিকার লঙ্ঘন করে। কোন নারীদের অধিকার নাই। ছেলেমেয়েরা আজকে 4-5 লক্ষ ছাত্রছাত্রী তারা পরীক্ষা দিতে পারছে না, এইচএসসি এসএসসি পরীক্ষা দিতে পারবে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলি সব দখল সন্ত্রাসীদের, সমস্ত শিক্ষকদেরকে অপমান করা, এরকম একটা অরাজক অবস্থা। এদের হাত থেকে তো হাসপাতাল থেকে শুরু করে কেউ রেহাই পায়নি। আগুন দিয়ে কবির হাসপাতালও পুড়িয়ে দিয়েছে।
আর আমাদের তো আওয়ামী লীগের কারো কিছু নেই। মুক্তিযুদ্ধের চেতনাকে একে একে ধ্বংস করে দিচ্ছে। কোথাও মুক্তিযুদ্ধের স্মৃতি থাকতে পারবে না। বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা কত বুঝবে? ইতিহাস ঠিকই আবার ফিরে আসে, কেউ এই নাম মুছতে পারবে না। আর আওয়ামী লীগ, বহুবার আওয়ামী লীগ এরকম ধাক্কা খেয়েছে, কিন্তু আওয়ামী লীগকে কেউ একেবারে দাবিও রাখতে পারেনি, আওয়ামী লীগের কেউ ক্ষতি করতে পারেনি। হ্যাঁ, সাময়িকভাবে ধাক্কা আসে, কিন্তু আওয়ামী লীগ জনগণের সংগঠন, বাকি মানুষ থেকে গড়ে তোলা, জনগণের অধিকার আদায়ের আন্দোলনের সংগ্রামের মাধ্যমেই সেই ঢাকা রোজ গার্ডেনে এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছিল। তারপর থেকে আওয়ামী লীগ আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ যা কিছু পেয়েছে একমাত্র আওয়ামী লীগই তাদের দিয়েছে। প্রত্যেকটা গ্রাম আমরা উন্নতি করেছি, ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছি। ওই সেটা এখন গেল কোথায়? সব সব টাকা তো রাখা ছিল। প্রতি মাসে লোনের যে টাকা শোধ হবে, বিদ্যুৎ গ্যাসের বিল শোধ হবে, সব টাকা আমার বাজেটে ছিল। কিন্তু ক্ষমতা সব লুটে খেয়েছে, দেয়নি। না দিয়ে শেষবার এসে বলে না ওই সরকার কিছুই দেয়নি, আমাদের এখন ঋণ শোধ করতে টাকা লাগে। ঋণ শোধ করা টাকা কিন্তু দেওয়ার ছিল। বাংলাদেশে কখনো ডিফল্টার হয়নি। আমরা যে ঋণ দিয়েছি, আমাদের জিডিপি মাত্র 37% আমরা ঋণ দিতাম। IMF এর নির্দেশে 70% পর্যন্ত নেওয়া যায়, আমরা তা না, আমরা 37%, 38% বেশি কোনোদিন দেয়নি। কখনো আমরা ডিফল্টার হয়নি। আজকে অর্থনীতি ধ্বংস, সামাজিক নিরাপত্তা নাই, সাংস্কৃতিক নেতা কর্মীদের উপরে চরম অত্যাচার নির্যাতন, সাংবাদিকদের উপরে নির্যাতন, সব থেকে জুলুম করছে আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায়। সেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ রেহাই পাচ্ছে না। বাড়িঘর লুট করা, মেয়েদের উপর পাশবিক অত্যাচার, নারী শিশু ধর্ষণ তো প্রতিদিন চলছে, কিন্তু কোনো সংবাদ পরিবেশন করা যাবে না। সব কিছু নিয়ন্ত্রণ হয় ইউনিউজ সেন্টার থেকে। জুম মিটিং এ ইউনিউজ মিটিং করে, তাদেরকে যা নির্দেশ দেয় তারা সেইভাবে কন্টেন্ট তৈরি করে। টেলিভিশন ইউনিট যা বলবে তাই বলতে হবে, পত্রিকা যা বলবে তাই লিখতে হবে। এইরকম নিয়ন্ত্রণ কবে দেখেছেন? আমাদের সময় তো সবাই ফ্রি ছিল। আমি তো বেসরকারি খাতে টেলিভিশন দিয়েছি, সবাই ইচ্ছা মতো সমালোচনা করতো, কথা বলতে পারতো। কই আমরা তো তাদের গলা টিপে ধরতে যাইনি, মারতে যাইনি। আর এখন কেউ কথা বলবে আগেই বলে দেয়, আগুন দিয়ে পুড়িয়ে দেবে। আগুন দিয়ে পোড়ানোটা আর মানুষ খুন করাটা ভালো বসে গেছে। মাত্র কয়েকদিন আগে এই নকলা শেরপুরে 16 বছর একটা বাচ্চা ছেলে তার বোনকে টিজ করছে, সে তার আপত্তি জানিয়েছে। আর ছাত্রলীগের মিছিলে গিয়েছিল, কুপিয়ে তার পাটা কেটে ফেলে দিয়েছে, এবং সে বিএনপি নেতা। পুরো পাটা বিচ্ছিন্ন হয়ে গেছে, একটা 16 বছরের বাচ্চা ছেলে। ঠিক এই একটা ঘটনা না, এবং হাজারো ঘটনা। আমাদের এক কর্মী গরিব মানুষের খাবার দেয়, ইফতার রোজার সময় সাহায্য করে, সে সামান্য মধ্যবিত্ত যেটুকু কারো মানুষকে দেয়, দিয়ে শুধু বলে আমার নেত্রী একটু দোয়া করেন। এই কথা বললে কেন? তাকে যেভাবে কুপিয়েছে, যেভাবে মেরেছে, চোখের পানি রাখা যায় না। এই ধরনের অত্যাচার প্রতিনিয়ত চলছে, এমন কোনো দিন নাই যে আমাদের নেতাকর্মীকে হত্যা না করছে। আর কত? কাজে সবাই ঐক্যবদ্ধ হন, এবং আপনারা প্রবাসী, আমাদের প্রতিটি দুঃসময় প্রবাসীরা জনগণের পাশে থাকে। দেশের ভিতরে যখন আমাদের কিছু করার থাকে না, তখন কিন্তু প্রবাসীরাই আন্দোলন করে, সংগ্রাম করে, জনমত সৃষ্টি করা। প্রত্যেকে আপনাদের যারা নির্বাচনে যে সমস্ত এলাকা, সেখানে আপনার নির্বাচিত প্রতিনিধি যারা আছে তাদের বাংলাদেশের চিত্রটা তাদের কাছে তুলে ধরে, প্রকৃত চিত্রটা যেন তারা জানতে পারে, এবং জনমত সৃষ্টি করা। এবং এই অন্যায়, অবিচার, অত্যাচার আমাদের তো মিডিয়াতে নিউজের কন্ট্রোলে, কিন্তু আন্তর্জাতিক মিডিয়া তো সত্যি কথা বলতে পারে। তারা যাক না বাংলাদেশে ঘুরে ঘুরে দেখে আসুক কি অবস্থা। আজকে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করার জন্য সবাইকে এক হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কষ্ট করে আমাকে আমার বক্তব্য শুনেছেন, এই দীর্ঘ সময় সুযোগ দিয়েছেন, সেজন্য সবাইকে ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।
আওয়ামী লীগ ৭৭ বছরের সংগঠন। আওয়ামী লীগ কারো ওই অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে বের হয়ে আসেনি, বা ওই 5 স্টার হোটেলে ইফতার পার্টি করে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেনি। মাটি মানুষের সাথে আওয়ামী লীগের সংযোগ। কাজে এই আওয়ামী লীগকে ওই কথা দিয়ে আর ঘোষণা দিয়ে উৎখাত করা যাবে না। কাজে যে যেখানে আছেন এবং যারা আপনাদের দেশের ভিতরে আছে সবার সাথে যোগাযোগ করেন এবং সবাইকে এক হয়ে এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এই ইংলিশের মতো একটা জঘন্য মানুষ দেশ চালাতে ব্যর্থ, লুটপাট করতে ওস্তাদ, ট্যাক্স ফাঁকিতে ওস্তাদ, এই দুর্নীতিবাদ জঙ্গি ইংলিশ এবং তার যারা চেলাচমুন্ডা আছে, সেই সাথে বিএনপি সন্ত্রাসী এবং জঙ্গি, তারাও সন্ত্রাসী কাজ করে যাচ্ছে, যত হত্যাকাণ্ডগুলি আর লুটপাট ঘটাচ্ছে, জামাত খুন করছে, আর ইংলিশ তাদের দোষর, তাদেরকে মদত দিচ্ছে। এই বিচারহীনতার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, মিথ্যা মামলাদের হয়রানি করা বন্ধ করতে হবে, সমস্ত রাজবন্দীদের মুক্তি দিতে হবে, জিনিসপত্রের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আওতায় আনতে হবে, ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হবে এবং জনগণের জীবনে নিরাপত্তা শান্তি নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ ইনশাআল্লাহ ক্ষমতায় আসতে পারলে আবার মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনবে, দেশকে উন্নত সমৃদ্ধশালী করবে। এটাই জনগণের কাছে আমাদের প্রতীক এবং ইনশাআল্লাহ সেদিন আসবেই। বাঙালি জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না। আর আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা এনেছে, তাকে কখনো নিশ্চিহ্ন করা যাবে না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ওই বঙ্গবন্ধু কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়, এক মুজিব লুকান্তরে, লক্ষ মুজিব লড়াই করে, এক মুজিব লুকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে, মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, শেখ মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নাই। Devil, you knows. Step down, step down. You knows. Go back, go back. No more, no more. ভাই আপনারা আমাদের আধা ঘন্টা সময় দেন। ধন্যবাদ। Killer, killer. বাংলাদেশ, Hello, hello. বাংলাদেশ Leonardo Hauka. Huh? No, no, es presidente Mera,